গল্প ও ভিডিও স্বত্বাধিকার শোনবস ক্রিয়েশনের। বিনা অনুমতিতে অন্যত্র ব্যবহার হলে তা সম্পূর্ণ বেআইনি। The story and video is completely reserved by Shonobs Creation. Any digital copy of this video is totally illegal. নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন নবনীতা দাস রয়ের লেখা হলদে চিঠি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব বর্তমান শুভদীপ্ত, অপূর্ব অতীত সৌম্যদীপ, তনয়া বর্তমান এবং অতীত নবনীতা, অনুষ্কা শুভস্বপ্না, কেশব আরজে সৃজন, সিদ্ধার্থ সৌমাল্য, জ্যাঠাইমা স্বাতি, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন তিতম, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় নবনীতা। শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের সবার একটি বিনীত অনুরোধ, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা এইভাবেই আপনাদেরকে আনন্দ দিতে পারি। শুনতে থাকুন আজকের নাটক হলদে চিঠি, আর শুনে দেখুন তো কেউ যদি নস্টালজিয়া খুঁজে পান। যদি খুঁজে পান কমেন্ট করে নিশ্চয়ই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আপনারা আমাদের ইমেলও করতে পারেন, ইমেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প হলদে চিঠি। এই মেয়েকে দিয়ে যদি একটা কাজ হয়, দেখো বইপত্রগুলো কিভাবে ছড়িয়ে রেখে দিয়ে গেছে। কি যে পড়াশোনা করে তার নমুনা তো পরীক্ষার রেজাল্ট দেখলে বোঝাই যায়। মা, আমি না যথেষ্ট পড়াশুনো করি বুঝলে, আর তোমার জন্য কি আমি একটু বাথরুমেও যেতে পারবো না? তাছাড়া তুমি তো আমাকে আজকে বাবার বুক সেলফটা পরিষ্কার করতে বলেছিলে, ভুলে গেলে? না না, ভুলে যাব কেন? কিন্তু তোমায় দিয়ে তো কোনো কাজ ঠিকঠাক করে হয় না। তুমি যা কাজ করো সেই কাজে অন্য কাউকে হাত লাগাতেই হয়। যাও যাও, আগে গিয়ে দেখে এসো, তারপর কথা বলবে। না দেখে এত বেশি কথা বলো না তুমি। ও মা, ছোটবেলা থেকে তো তোমায় দেখে দেখে আমি বুড়ো হয়ে গেলাম, তাই আর নতুন করে কিছু দেখতে চাই না, বুঝলে? এবার দেখি তো ডায়েরিটায় কি লেখা আছে। মায়ের ঘরে ঢোকার আওয়াজ পেয়ে ডায়েরিটা লুকিয়ে রাখতে গেছিলাম। দেখে তো মনে হচ্ছে অনেক পুরোনো ডায়েরি, কাগজগুলো তো হলদেটে হয়ে গেছে। লেখাটা তো মনে হচ্ছে বাবার। আজ আবার তোমায় বারান্দা দিয়ে যেতে দেখলাম। দুটো বিনুনি ঝুলিয়ে যাচ্ছিলে। তুমি যখন তোমার ওই বিনুনি দুটো ঝুলিয়ে যাও, তখন আমার মনেও দোলা লাগে। মনে হয় যেন পঞ্চ মহাসাগরের ঢেউ কেউ একসাথে আঁচড়ে ফেলছে আমার বুকে। ঢেউয়ের তীব্রতা শুধু আমি বুঝতে পারি, তার গর্জনও কেবল আমিই শুনতে পাই। তোমায় যতক্ষণ দেখা যায় ততক্ষণ আমি বারান্দা দিয়ে দেখি। তোমায় দিনে একটিবার দেখতে না পেলে আমার মনটা যে কি হু হু করে, তাকে তুমি বুঝতে পারো না। তুমি কি করে বুঝবে? তুমি তো জানোই না। তোমায় দেখতে না পেলে মনে হয় আমার সারাদিনটা ব্যর্থ হয়ে গেল। রোজই ভাবি যে আমার মনের কথাগুলো তোমায় বলে দিই, কিন্তু যতবার ভাবি ততবারই যেন থমকে যায়। যেন একটা ভয় মনের মধ্যে শিকড় গেড়ে বসে আছে। আদৌ কি তোমায় কোনোদিন বলতে পারবো জানি না। যা, চিঠিটা তো শেষ, কিন্তু চিঠিটা যে কাকে উদ্দেশ্য করে লেখা সেটা তো বুঝতে পারছি না। ডায়েরিটা যখন এখানে, নিশ্চয়ই বাবা মনের কথা বলে উঠতে পারেনি। আর ডেফিনেটলি এটা মাকে তো লেখা নয়, কারণ বাবার মা সারাক্ষণ তো ঝগড়া করে বেড়ায়।
কাল্টিভেট করতে হচ্ছে রহস্যটা। কি বাজার থেকে আনতে বলে কি নিয়ে আসে? কেন, তুমি যা যা বললে তাই তো নিয়ে এলাম। তুমি তো বললে পটল, ঝিঙে এসব আনতে, আর নিয়ে এসেছি দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়ে গেছে। বলেছিলাম এগুলো না আনতে। ধন শুনতে যে কান শোনো, সেটা তো আমি আগে থেকেই জানি। এখন তো মনে হচ্ছে কাল থেকে আমাকেই বাজারে ছুটতে হবে। কি করতে যে সংসার করেছিলাম তোমার সঙ্গে। ওহ, আরে বাবা, ও তোমার দ্বারা হবে না। এই রোদে জলে ঘেমে নে তুমি তুমি বাজার করতে বেরোবে? না 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 না, এই দৃশ্য যে আমার চোখে সইবে না। হ্যাঁ মরণ, তুমি দূর হও দেখি আমার চোখের সামনে থেকে। বাবা, ও বাবা, আরে ছাড় ছাড়, গলায় লাগছে তো। ধুর বাবা, মা ঠিকই বলে, তুমি যেন এখন কেমন হয়ে গেছো। ছোটবেলায় কত তোমার গলা জড়ি ধরতাম, কই তখন তো কিছু বলতে না। এই, তখন তুই ছোট ছিলিস, আমার বয়সটাও কম ছিল। তখনকার তুই আর এখনকার তুই এক হলি। আর বলি, আমারও তো বয়স হয়েছে নাকি? মোটেও না, মাই বাবা ইজ স্টিল ইয়ং। খবরদার মা, খবরদার, এই কথাটি তোমার মায়ের সামনে একদম উচ্চারণ করো না, তাহলে আর আমার রক্ষে থাকবে না। বাবা মোটেও না, মা কিন্তু এমনি এমনি তোমার উপরে রাগারাগি করে না, বুঝলে? তোমারও অনেক দোষ আছে বাবু। ও, তাহলে এখন মায়ের মেয়ে, আর যত আবদার বাবার কাছে, তাই তো? যা যা, তুই আমার কাছ থেকে যা। ও আচ্ছা, তাই বুঝি বাবা, বয়স বাড়লে বুঝি ভালোবাসা কমে যায়? দূর পাগল, সময়ের সাথে সাথে ভালোবাসা আরো বৃদ্ধি পায়, বুঝলি? তবে হ্যাঁ, একসাথে থাকতে থাকতে ওই ভালোবাসার উপর একটা ধুলোর আস্তরণ পড়ে বই কি। কিন্তু অবসরে মাঝে মধ্যে একটু ঝাড়পোছ করে নিলে আবার সব আগের মতো হয়ে যায়। আর ভালোবাসার কথা কি সবসময় মুখে বললেই হয়? ও তো মনের অনুভূতি, বুঝে নিতে হয়। আচ্ছা বাবা, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? অতি অবশ্যই তোকে আর তোর মাকে। আরে না না, এখনকার কথা বলছি না, বলছি পাস্টে। পাস্টে সব থেকে কাকে বেশি ভালোবাসতে? ওই ঠাকুমা, বাবা, মা, ভাই, এদের সবাইকেই ভালোবাসতাম। কিন্তু প্রথম তিনজন তো পৃথিবী থেকেই চলে গেলেন। আর তোর কাকা এখন মুম্বাইবাসী, জানিস তো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কাজেই এখন তোদেরকেই বেশি ভালোবাসি। উফ বাবা, তুমি বুঝলে না, এরা তো তোমার তোমার নিজের লোক। এর বাইরে কাকে? বন্ধু বান্ধব, অবশ্যই এদের মধ্যে বেশ কয়েকজনকে খুব ভালোবাসতাম, ভরসাও করতাম। কিন্তু এখন যে যা সংসার নিয়ে ব্যস্ত, তাই ওই কালে ভদ্রে দেখা হয়। কিন্তু অনু, আজ হঠাৎ তুই এইসব প্রশ্ন করছিস কেন বলতো? কারণ আজ সকালে আমি এটা পেয়েছি। কি এটা? এটা হলো একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজে লেখা চিঠি, যেটা তুমি কোনো এক সময় দুটো বিনুনি ঝুলিয়ে যাওয়া কোনো একটি মেয়েকে লিখেছিলে। সময়ের সাথে সাথে সেই রং ফিকে হয়ে গেছে, মনে পড়ে? আরে, এটা কোথায় পেলি? দে দে, এক্ষুনি দে। দিয়ে দেব, তোমার জিনিস তোমাকেই দেব, কিন্তু তার আগে আমাকে সত্যিটা বলো, এটা কাকে উদ্দেশ্য করে লিখেছিলে? আরে কি মুশকিল, কোনো সত্যি নেই, বিশ্বাস কর। ঠিক আছে, তাহলে মাকে ডেকে দিয়ে দিচ্ছি আমি। মা, ও মা। আরে কি করছিস কি? দাঁড়া দাঁড়া, এই মেয়েকে নিয়ে আমি যে আর পারি না। সত্যি সত্যি তোর মা একদম ঠিক বলে।
তাহলে বলো, চটপট 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 বলো বলো, সব বলো আমাকে। আচ্ছা আচ্ছা, বলছি বলছি। তখন আমি কলেজের 3rd ইয়ারে পড়ি, আর সে পড়ে 1st ইয়ার। তা তার সেই নামটা বলো। ধরে নে যা খুশি, তোর মায়ের নামটাই ধর, তনয়া। মায়ের নাম? ও, মায়ের নাম ধরবো কেন? আরে শোন শোন, এটা একটা সেফ সাইড আছে, কারণ আর হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, হয়তো কেন, ডেফিনেটলি হয়েছে, সুখে শান্তিতে ঘর সংসার করছে। দেখিস না, সত্য ঘটনা অবলম্বনে কোনো গল্পে আসল নামটা লুকিয়ে রাখে, সেরকমই ধর। ওরা আমাদের পাড়ায় নতুন ভাড়া এসেছিল, আর উঠেছিল ঠিক ঠিক আমাদের বাড়ির সামনের বাড়িটায়। সামনের বাড়ি বলতে কেশব কাকুদের বাড়ি? হ্যাঁ রে, কিন্তু তখন ওদের বাড়িঘর এত ভালো ছিল না, আমাদেরও ছিল না। মেয়েটি রোজ সকালবেলা স্নান সেরে উঠোনে জামা কাপড় মেলতে আসতো, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম। ও কোনোদিন আমাকে দেখতে পেত কিনা সেটা আমি জানি না, কিন্তু ওই সময়টুকু আমার মনে হতো বুকের মধ্যে যেন হাজার হাজার ঘোড়া দৌড়াচ্ছে। আমার হৃদস্পন্দনটা বেড়ে যেত জানিস। খুব ইচ্ছা করতো একদিন ওর সাথে গিয়ে কথা বলি, কিন্তু সাহস হতো না। এভাবেই চললো মাস 2 একদিন একদিন কেশবের বাড়িতে ওর জন্মদিনের নিমন্ত্রণ হলো, আর আমার মনটা একেবারে আনন্দে লাফিয়ে উঠল। ভাবলাম ভাবলাম এই তো সুযোগ, এবার সামনাসামনি দেখা হবে। ভগবানই সুযোগ করিয়ে দিয়েছেন, যদি 2-1 কথা বলা যায়, এই আশায় বুক বাঁধলাম। কথা হলো? হ্যাঁ, শোন তবে, বিকেল হতে না হতেই আমি তো একেবারে রেডি হয়ে চলে গেলাম কেশবদের বাড়িতে। গিয়ে দেখি তখনও কেউ আসেনি। আমি গিয়ে কেশবের সাথে গল্প জুড়ে দিলাম। তখনকার জন্মদিন তো আর এখনকার মতো হতো না, তখন মানুষের মধ্যে ছিল আন্তরিকতা। তা আমি যেতে যেতেই জ্যাঠাইমা মানে কেশবের মা আমাকে বললেন, ও অপূর্ব, তুমি এসে গেছো? বসে বসে গল্প করো কেশবের সাথে। আমি বরং তোমার জন্য এক বাটি পায়েস নিয়ে আসি। রাতে লুচি মাংস খাওয়ার পর আর খেতে পারবে না, তাই এখনই আনি। ও জ্যাঠাইমা, তুমি ব্যস্ত হইও না, সবাই আসুক না হয়। ও মা, তা বললে হয়? সে কোন দুপুরে খেয়েছিস বলতো? খিদে পেয়ে গেছে নিশ্চয়ই, দাঁড়া আনছি। কিছুক্ষণ পরে এক বাটি পায়েস নিয়ে এসে জ্যাঠাইমা আমার সামনে ধরলেন। আমি খাচ্ছি আর আমার চোখ দুটো আর একজনকে খুঁজছে। একে একে সব বন্ধু বান্ধবরা উপস্থিত হলো। এই অপূর্ব, সিদ্ধার্থ, শোন, ভিসিআরটা ভাড়া করে এনেছি, একটা ভালো সিনেমা চালাই। ভিসিআর কি বাবা? আরে তখন তো আর কেবল লাইন ছিল না ঘরে ঘরে, টিভি চালালে সিনেমা হতো না সব সময়, তাই জন্য তখন ভিসিআর লোকে ভাড়া করে নিয়ে আসতো। কোনো অনুষ্ঠান বা ছুটির দিনে সিনেমা দেখতো সবাই মিলে। বাহ, এটা তো বেশ নতুনত্ব। হ্যাঁ রে, ওই দিনগুলো অন্যই ছিল। তখন হাতে মোবাইল নিয়ে কেউ বসে থাকতো না, সবাই একসাথে মিলে আনন্দ করত। এবার শোন, এসবের কথায় সিদ্ধার্থ বলল, না ভাই, সিনেমা দেখে সময় নষ্ট করব না, তার চেয়ে বরং গল্প করিস বা টেপ রেকর্ডারটা চালা না, ক্যাসেটে হিট সিনেমার গান। চল আমরা বরং সবাই মিলে ডান্স করি। তা তোমরা ডান্স করতে চাও, করো না, কে বাধা দিয়েছে তোমাদের? কিন্তু আমরা কিন্তু সিনেমা দেখবো। এই প্রথমবার ওই 2 বিনুনি মেয়েটাকে এত কাছ থেকে দেখলাম। চোখগুলো উজ্জ্বল, মুখটা একেবারে টলটল করছে।
তখনকার দিনে তো আর তোদের মতো এরকম মেকআপ ছিল না। আমি তো তাকে ঢুকতে দেখে একেবারে কেশবদা, ও কেশবদা, জ্যাঠাইমা কোথায় গো? মা ভেতরের ঘরে। মা তোমাদের সবার জন্য এক বাটি মাংস করে পাঠিয়েছে। দাঁড়াও, আমি আগে জ্যাঠাইমাকে গিয়ে এটা দিয়ে আসছি, তারপর এসে বলছি কি চলবে, সিনেমা না গান। এই বলে গটগট করে ভেতরে ঘরে চলে গেল তনয়া। আমি চেয়ে রইলাম সেই দিকে। আমার দৃষ্টি অনুসরণ করে সিদ্ধার্থ বলল, এই দিকে চেয়ে আছিস কেন? এরকম দৃষ্টি তো তোর আগে দেখিনি। কি ব্যাপার? হ্যাঁ, না না, ব্যাপার আবার কি, ওই সরাসরি ঘরে ঢুকে এভাবে বললো, তাই ভাবছি আর কি। ও বরাবর এইরকমই রে, ও সবসময় ধমকেই কাজ করে, বাড়ির সবাই ওকে ভয় পায়। ও তাই বুঝি? এবার বলো কেশবদা। দেখ তনু, সিনেমা দেখতে বসলে বসেই থাকতে হবে, গল্প গুজব আর কিছুই করা হবে না। বরং আমরা যদি নাচ করি আমরা হাঁপিয়ে যাবো আর খিদেও পেয়ে যাবে। বারে, তোমরা সবাই ছেলেরা নাচ করবে আর আমি তোমাদের মাঝে নাচবো কেমন করে? চিন্তা করো না, এসবের মেয়ে বন্ধুরা এক্ষুনি চলে আসবে, তখন তুমি তাদের সঙ্গে নাচ করবে। সেই সন্ধ্যাটা বেশ কাটলো। এসবের প্রায় 10-12 জন বন্ধু এসেছিল। তনয়াকে দেখলাম বেশ বেশ সাবলীল সবার সঙ্গে। আমার একটু সংকোচ হচ্ছিল, কিন্তু একবার মনের সব সাহস সঞ্চার করে বললাম, আপনি আমায় চেনেন? আমি কিন্তু আপনার সামনের বাড়িতেই থাকি। ও মা, চিনবো না কেন? আমি তো রোজ জামা কাপড় মেলতে গিয়ে তোমাকে দেখি। তুমি বারান্দায় বসে থাকো আর আমাদের উঠোনের দিকে হা করে তাকিয়ে থাকো। আমি তো একেবারে থমকে গেলাম। এ কি মেয়ে, আমি আপনি বলছি আর ওদিকেও তুমি। এ তো ভীষণ ফাস্ট ফরওয়ার্ড। আমি ঠোক গিলে বললাম, হ্যাঁ, মানে আমি ওখানে বসে পড়াশোনা করি। আর আপনি? তুমি তো আচ্ছা লোক বটে। আমি ছোট হয়ে তোমাকে তুমি বলছি আর তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো। না মানে, তুমি বললে যদি কিছু মনে করো। মনে করার হলে তোমার বারান্দায় ওই বসে থাকা দেখেই মনে করতাম, বুঝলে? তা সেটা যখন করিনি তাহলে আর করব না, চিন্তা নেই। তুই বিশ্বাস করবি না অনু, আমার মনটা তখন আনন্দে একেবারে নেচে উঠল। তার মানে তনুরও আমাকে পছন্দ, না হলে এক কথাতেই রাজি হয়। তুমি কেমন করে বুঝলে রাজি? আরে বাবা, রাজি না হলে সেই বা আমাকে দেখবে কেন? আর প্রথম আলাপে এত হেসে হেসেই বা কথা বলবে কেন? বুঝলাম। এবার বলো বলো, তারপর কি হলো? আমিও একটু বুকে বল নিয়ে বললাম, তাহলে তুমিও আমায় দেখো। তা দেখবো না কেন শুনি? ভগবান এরকম বড় বড় পটল চেরা দুখানা চোখ দিয়েছে পৃথিবীর সব সুন্দর জিনিস ভালো করে দেখার জন্য। আমি আবারও একবার ঢোক দিয়ে বললাম, মানে তাহলে তুমি বলতে চাইছো আমি সুন্দর, তাই তো? আয়নাটা কি মুখের সামনে ধরবো, নাকি অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে? বাহ তনু, অপূর্ব, তোরা তো বেশ ভালোই আলাপ জমি নিয়েছিস রে। তাহলে আমার এই প্ল্যানটা সাকসেসফুল বল? তনু, তোর তো খুব চিন্তা ছিল, তাই না? মানে এসবের মানে কি? কি সব প্ল্যানের কথা বলছিস কেশব? তবে শোন, একদিন তনু আমাকে এসে বলল, কেশবদা শোনো না, একটা কথা বলবো তোমায়। আমি না রোজ একটা ছেলেকে সামনের বাড়ির ওই বারান্দায় বসে থাকতে দেখি, কিছু বলে না,
শুধু ফ্যাল ফ্যাল করে বোকার মতো তাকিয়ে থাকে এইদিকে। সামনের বাড়ির বারান্দায়? ও, বুঝতে পেরেছি, ও তো অপূর্ব, আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডেকে না করে দেবো। না না, শোনো না, তোমার না করতে হবে না, আমি সেজন্য আসিনি। তুমি না একটা কাজ করতে পারবে? একটু কায়দা করে জানতে পারবে ও কেন ওইভাবে বসে থাকে? আমি না হয় কায়দা করে জেনে নেবো তনু, কিন্তু তুমি বলো তো, তোমার কায়দাটা ঠিক কি? যাহ, তুমি যে কি সব বলো না কেশবদা। ঠিক আছে, আমি যা বলছি তো বলছি, আর তুমি কি ভাবছো তা তো তুমি বুঝতেই পারছো। ঠিক আছে, আমি অপূর্বকে বলবো তোমার সাথে দেখা করতে। না না, ওভাবে সরাসরি কিছু বলা যায় নাকি? তাহলে আমাকে একটু ভাবতে দে। তারপর ভেবে চিনতে আমার জন্মদিনের অনুষ্ঠানে তোদের দুজনকে একসাথে দেখা করাবো বলে ঠিক করলাম। এখন বুঝলি তো আমার প্ল্যান? এই যে ম্যাডাম, আপনাকে যতটা সহজ সরল ভেবেছিলাম আপনি তো ঠিক তার উল্টোটা। আমি কোথায় দেখে দেখেই দিন কাটালাম, আর আপনারা দুজন এখানে বসে এরকম একটা প্ল্যান বানিয়ে ফেললেন। আপনার তারিফ করতেই হচ্ছে। তাই হয়, আমি দুধে মিশে যায় আর আমরা আটি হয়ে এরম ভাবে গড়াগড়ি খাই। এমন বলো না কেশবদা প্লিজ, তুমি তো ঘটক নাকি? ঘটক বিদায়টা বন্ধুর কাছ থেকে আদায় করে নাও। না রে, আমার কোনো ঘটক বিদায় দরকার নেই। তোদের এই সম্পর্কটা পূর্ণতা লাভ করুক, এটাই প্রার্থনা করি। বাহ, এ তো দারুণ ব্যাপার। কিন্তু তারপর তারপর কি হলো বাবা? তোমাদের সম্পর্কটার কি হলো? আচ্ছা, এটা তো মানে দারুণ একটা লাভ স্টোরি। হ্যাঁ, তারপর তারপর আর কি, সমস্ত গল্পে যা হয়। আমরা কয়েকদিন একে অপরের সঙ্গে দেখা করলাম। দিনগুলো ছিল স্বপ্নের মতো। ওই তোরা যেমন এখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে চ্যাট করিস, তখন আমরা চিঠি লেখালেখি করতাম। সেই চিঠিও আবার কায়দা করে আদান প্রদান করা হতো, যাতে বাড়ির লোক কেউ জানতে না পারে, বুঝলি? এভাবেই চললো বেশ কয়েকদিন। তারপর একদিন ঘটলো সেই ঘটনা। একদিন আমরা পার্কে দেখা করেছি, বুঝলি? হঠাৎ করে তনু বলল, এই অপূর্ব, এই শোনো না, ওইদিকে দেখো, ওই সামনের গাছটার পেছন দিক দিয়ে কেমন সুন্দর সূর্যাস্ত হচ্ছে, আর সব পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির করে তাদের বাসায় ফিরছে। অপূর্ব, তাই না? জানি তো, আমি তো অপূর্বই, আমার নামটাই তো অপূর্ব। এই জন্যই তোমার ভালো লাগে না। আমি প্রকৃতির রূপের কথা বলছি, আর উনি নিজের কথা ভাবছেন। আরে দেখো না, তোমার সামনের দিকে তাকিয়ে দেখো, গাছটার পাখিগুলো কি সুন্দর। তুমি কি জানো না যে তুমি যখন আমার সামনে থাকো তখন আমি তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পাই না। ছাড়ো, ন্যাকামি করতে হবে না। আমায় যে কত ভালোবাসো তা তো আমি জানি। এই শোনো, ভুলে গেছিলাম, তোমার জন্য না একটা জিনিস আছে। কি? এই নাও, ধরো। কিন্তু হ্যাঁ, এখন খুলবে না, বাড়িতে গিয়ে তারপর দেখবে। কি আছে প্যাকেটটা? আরে বাবা, বলে দিলে সারপ্রাইজ কি রইলো? বাড়িতে গিয়ে খুলবে বললাম না? ঠিক আছে, বাড়িতে গিয়েই না হয় খুলবো, কিন্তু আমি কিন্তু একটাও মিথ্যে কথা বললাম না। সত্যি, তুমি যখন আমার সামনে থাকো তোমার ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। আচ্ছা বেশ, এবার চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। আবার কবে দেখা হবে? কেশবদাকে জানিয়ে দেবো। আর এখন কয়েকদিন দেখা না করাই ভালো, আমারও সামনে পরীক্ষা আর তোমারও তাই। না না, এভাবে বলো না। তোমার সঙ্গে সপ্তাহে একদিন কথা না হলে আমার পড়াশোনাতে মন বসবে না। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে,
এখন চলো, ওঠা যাক, চলো। তারপর তারপর আবার কবে দেখা হলো বাবা? তারপরেই তো গল্প হলো। গল্প? কিসের গল্প? সবকিছু তো ঠিকঠাকই চলছিল। কেন, ভুলে গেলি অনু? তনু যে একটা প্যাকেট আমায় দিয়েছিল, বলেছিল বাড়িতে গিয়ে খুলতে। ও হ্যাঁ হ্যাঁ, তার কথা তো ভুলেই গিয়েছিলাম। তারপর তারপর সেই প্যাকেটটার মধ্যে কি গেল? বাড়িতে এসে রাতের বেলা সবার অলক্ষ্যে প্যাকেটটা তো খুললাম। খুলে দেখি ওর মধ্যে একটা শো পিস, একটা সাহেব আর একটা মেমের স্ট্যাচু, বেশ সুন্দর। তারপরে দেখি ওর মধ্যে একটা কাগজ। খুলে দেখি তনুর লেখা একটা চিঠি। মনটা বেশ খুশিতে ভরে উঠলো। দাঁড়া দাঁড়া, তোকে চিঠিটা এনে দেখাই, আমাদের দুজনের ভালোবাসা স্মৃতি। দাঁড়া, আসছি। এই নে এটা পড়। বাবা, চিঠিটা তুমি এতদিন রেখেও দিয়েছো? আচ্ছা, আর মা জানতে পারলে? তোর মা জানতে পারলে কি আর হবে, একটু চেঁচামেচি করবে, তারপর আবার চুপচাপ হয়ে যাবে সব। এই নে, এই দেখ চিঠিতে কি লেখা আছে, দেখ। কই কই কই, দেখাও চিঠিটা। অপূর্ব, এই স্ট্যাচুটা আমাদের দুজনের। এখন সযত্নে প্যাকেটে মুড়ে রেখে দাও। আমি যেদিন ওই বাড়িতে প্রথম যাব বিয়ের পর, এই দিন খুলে আমাদের বেডরুমের টেবিলের উপরে রাখবো। কিন্তু তার আগে তুমি কিন্তু ওটা খুলবে না একদম। তোমায় সরাসরি বলতে কেমন লাগলো তাই চিঠিতে লিখলাম। পছন্দ হয়েছে উপহারটা, এটা অবশ্য মুখে জানাতে পারো। এটা আমাদের ভালোবাসার প্রতীক। এইটা থাকবে এবং তার সাথে আমাদের ভালোবাসা 33 বছর থাকবে। তোমার তনু। বাবা, ও বাবা, এ কেমন কথা? সবই তো ঠিকঠাকই আছে, কিন্তু এই যে শেষে এটা কি লেখা? এই যে এইটা থাকবে এবং তার সাথে আমাদের ভালোবাসা 33 বছর থাকবে। ভালোবাসা কি ফিক্সড ডিপোজিট যে তার মেয়াদ হয়? মেয়াদ ফুরিয়ে গেলে ভালোবাসা শেষ? এটাই তো কথা। দেখে তো আমারও মাথাটা গরম হয়ে গেল। 33 বছর ভালোবাসার মানে? আমি তো তনুর থেকে এটা আশা করিনি, কিন্তু কি করব বুঝে পেলাম না, কিছুই মাথায় আসছিল না তখন। চিঠিটা বারবার পড়লাম, কিন্তু তার মানে কিছুই উদ্ধার করতে পারলাম না। আমার মাথায় বারবার ওই 33 বছর কথাটা ঘুরছে। পড়াশোনায় মন বসাতে পারছি না, খাওয়া দাওয়াও করছি না, মানে যাকে বলে একেবারে যা তা অবস্থা। বারান্দা থেকে রোজ আগের মতোই কেশবদের বাড়ির উঠোনে তনুকে দেখতে পাই। সে এসে ভিজে জামা কাপড় মেলে, কিন্তু তার মনের কোনো ভাবান্তর বুঝতে পারি না। একদিন তাই ঠিক করলাম বাস স্ট্যান্ডে দেখা করতেই হবে। ও যখন কলেজে যাবে ঠিক তখনই আমি ধরবো। যেমন ভাবা ঠিক তেমন কাজ। তনু, এসবের মানে কি? কি সবের মানে? বুঝতে পারছো না? আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে কি পেলে তুমি? হ্যাঁ, মানে কি বলতে চাইছো অপূর্ব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এই উপহার আর ওই চিঠি, দুটোর মধ্যে তো বিস্তর ফারাক। একদিকে বলছো তুমি আমায় ভালোবাসো, যা স্মৃতিস্বরূপ ওই স্ট্যাচু, আর অন্যদিকে সেই তুমি আমাদের আমাদের ভালোবাসার মেয়াদ নির্ধারণ করে দিচ্ছ।
হে কেমন কথা? কি আজে বাজে ফালতু বকছো? ভালোবাসার মেয়াদ? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এতদিন ঠিক ছিল, কিন্তু তোমার এই চিঠি পাওয়ার পর আর ঠিক রাখতে পারছি না। যাকে আমি এত ভালোবাসি, যে আমায় এত ভালোবাসে, তার কাছ থেকে এরকম কথা কি আশা করা যায়? আশ্চর্য! তখন থেকে বলে যাচ্ছে এই কথা এই কথা, কিন্তু কি কথা তাই তো বলছো না। কি নিয়ে তুমি এত ব্যাকুল হয়ে রয়েছো সেটা বলবে কি? বলবো বলেই তো আজ তোমার সঙ্গে দেখা করলাম। সে নাও, ধরো তোমার চিঠি, ভালো করে পড়ে দেখো তুমি কি লিখেছো। অদ্ভুত তো, আমার চিঠি লেখা আর সেটা আমিই পড়বো? আমি তো জানি কি লিখেছি, কিন্তু আমার মনে হয় না আমি এমন কিছু লিখেছি যা তোমার এই উদ্বেগের কারণ। ও, এখনো বুঝতে পারছো না তাই না? ঠিক আছে, এই লাইনে কি লিখেছো এটা? এটাই থাকবে, এবং এবং তার সাথে আমাদের ভালোবাসা 33 বছর থাকবে। 33 বছর? তুমি কি ভালোবাসার সময় নির্ধারণ করে দিচ্ছ? কেন, তার আগে কি আমি পৃথিবী থেকে বিদায় নেব? নাকি ততদিন আর আমাদের ভালোবাসা অবশিষ্ট থাকবে না? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, হে ভগবান, তুমি এটাকে 33 বছর পড়েছো? আরে বাবা, আমি তো এটা তত বছর লিখেছি। হ্যাঁ, ভুলটা অবশ্য আমারই, আমি মাত্রাটা দিতে ভুলে গেছিলাম। কিন্তু তাই বলে তুমি এটা 33 বছর পড়বে? কি বললে? তুমি এটা তত বছর লিখেছো? ওফ, সত্যি আমি একটা ইডিয়েট। চিঠিটা কতবার করে পড়েছি, কিন্তু একবারও মাথায় এইটা আসেনি। ভাগ্যিস তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম, নাহলে যে কি হতো। দাও দাও তো, ও চিঠি আমায় ফেরত দাও। ও তোমার কাছে রেখে কোনো লাভ নেই। তুমি যখন তার মানেই উদ্ধার করতে পারোনি, ও চিঠি তোমার জন্যই নয়, তুমি তার যোগ্যই নাও। দাও দেখি। এ বাবা তনু, ও কথা বলো না। বললাম তো, আমার আসলে তোমার বুঝতে ভুল হয়েছে। কিন্তু তুমিও স্বীকার করো যে তোমারও ভুল হয়েছে। আসল জায়গায় মাত্রা ছাড়া লেখা হয়ে গেছে। এই জন্যই তো বলে মাত্রা ছাড়াতে নেই। তাই তো, এটা তো তত বছর লেখা। আমিও তো বুঝতে পারিনি বাবা, কিন্তু তারপর ভুল বোঝাবুঝির পালা মিটলো। মিটলো মানে খুব ভালোভাবেই মিটলো। তবে বিয়ে হলো না কেন তোমাদের? কে বললো আমাদের বিয়ে হয়নি? তবে তোর মাটা কে? তবে তুমি প্রথমে বললে না কেন? তুমি যে বললে ধরে নে নাম তনু, তোর মায়েরই নাম, অন্য কারোর নাম বললে অসুবিধা আছে। আরে বাবা, প্রথমে সব সত্যিটা বলে দিলে সাসপেন্সটা থাকতো। নাকি তুই এত মন দিয়ে গল্পটা শুনতিস? রেজাল্টটা জেনে গেলে পরীক্ষার কি আর ইন্টারেস্ট থাকে রে? বুঝলাম বুঝলাম, আমিও না একটা ইডিয়েট। এই যে সকাল সকাল বাপ মেয়েতে বসে কি এত গপ্প জুড়েছো শুনি? সংসারে হেল্প করার ব্যাপারে তো একটাও নেই, শুধু সারা জীবন ফরমাসি খেটে গেলাম। এদের জীবনটা একেবারে হেল করে দিল। কি করতে যে এই সংসারে বিয়ে করেছিলাম কে জানে। কেন মা, এখন তো এই কথা বললে হবে না। তুমি তো লিখেছিলে ওই স্ট্যাচুটা যতদিন থাকবে ততদিন তুমি ভালোবাসবে বাবাকে। স্ট্যাচুটা তো আছে তোমাদের বেডরুমে, তাহলে তো কথার নড়চড় করলে চলবে না। মানে এইসব কথা তুই জানলি কেমন করে? ও, এবার বুঝেছি
তাহলে বাপ মেয়েতে বসে সকালবেলা এই সবই আলোচনা হচ্ছিল। তাই বলি, এই যে বলি, তোমার কি বয়স বাড়ছে আর মাথার বুদ্ধিগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, যদিও তো কোনো কালই সেটা ছিল না। নেহাত আমি সংসারে এসে পড়েছিলাম বলে তুমি বলতে গেলে, না হলে তোমার কপালে যে কি অশেষ দুঃখ ছিল। বাবা হয়ে তুমি কিনা মেয়ের সঙ্গে এই সমস্ত আলোচনা করতে বসেছো? হ্যাঁ, বলি তোমার কি 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে নাকি? হ্যাঁ, দেখো তনু, এত রাগারাগি করো না। এখনকার দিনে ছেলে মেয়েদের বন্ধু হতে হয়। মানছি, তাই বলে নিজের কথা কেউ নিজের ছেলে মেয়েকেই বলে? তার কি হবে বলে বলেই যখন দিয়েছো। ভগবান, যাগে অনু, আয় আয় তো আমার সঙ্গে রান্নাঘরে। সে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাদের দুজনকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি। তোমরা তখন শুদ্ধ বাংলা ভাষায় চিঠি লিখতে, এখনকার মতো যদি হোয়াটসঅ্যাপ থাকতো তবে বুঝতে বাংলা ভাষার শর্ট ফর্ম। 33 বছর আমাদের জামানার লোকজন তত বছরই পড়বে, ভুল করবে না। যাকগে, তোমাদের এই ভুলটা ভেঙেছে, না হলে হয়তো সম্পর্কটাই এগোতা না। বলো, রান্নাঘরে গিয়ে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না মা, মাটনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার দেখে যাও। ও তাই, তা এতক্ষণ বলনি কেন? খিদেতে বলে আমার পেট চুচু করছে। মানে বলছি যে আমারও কি 1 পিস হবে নাকি মেয়ের সঙ্গে? বলি, মেয়ের সাথে এত হিংসে কেন গো তোমার? মেয়েকে দিলে তোমাকেও দিতে হবে, এর কোনো মানে হলো? দেখেছি সোনু, তোর মা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। সেই 2 বিনুনি ঝুলে চলা তনু, আর কোথায় এখন তোর মা? আবার শুরু হলো পুরনো কথা। ডাক্তার না তোমার 1 পিসে বেশি খেতে না করেছে? ঠিক আছে, এখন 1 পিস, আর দুপুরে আর 1 পিস, রাতে শুধু আলু আর ঝোল। তখন যদি চেয়েছো না। যথা আজ্ঞা দেবী।